আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজ তোমাদের অষ্টম অধ্যায়ের কর্মনিয়োগ সমস্যা দ্বিতীয় ক্লাস নেব। অর্থাৎ আমরা এর আগে এই অধ্যায়ের উপর কর্মনিয়োগ সমস্যার উপরে আমরা বেশ কিছু অঙ্ক করেছিলাম। আজ আমরা অবশিষ্ট কর্মনিয়োগ সমস্যার আরও কিছু অঙ্ক আমরা করব। এখন এই অঙ্ক করার জন্য আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আমরা শুরুতে কিছু কথা বলবো। দেখো, আমাদের এই কর্মনিয়োগ সমস্যা আমরা যে বলছি এটা কি আসলে বলা হচ্ছে যে লিনিয়ার প্রোগ্রামিংয়ের মূল অর্থই হলো যে সর্বনিম্ন বিনিয়োগে সর্বোচ্চ মুনাফা অর্জনের লক্ষ্যে কিভাবে আমরা প্রোগ্রামটাকে সাজাবো। তো এখানে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে, দেখো, 5টি কাজের জন্য 5 জন ব্যক্তিকে নিয়োগ করতে কর্মনিয়োগ সমস্যাটি বিবেচনা করা হলো। কর্মনিয়োগের খরচ নিয়ে দেওয়া হলো, চূড়ান্ত কর্মনিয়োগ বের করতে হবে, অর্থাৎ খরচটা সর্বনিম্ন হতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা আছে, দেখো একটা ছক আছে, সেই ছকের মধ্যে এই বরাবর জব আর এই বরাবর হলো পার্সন, অর্থাৎ এখানে 5 জন ব্যক্তি এ বি সি ডি এবং ই, এবং এই 5 জন ব্যক্তির জন্য 5টি জব আছে, 5টি বিভিন্ন ধরনের জব আছে। এবং কোন ব্যক্তির জন্য কোন জবটা করলে আমাদের এখানে যদি ব্যবস্থা করা হয় তাহলে আমাদের খরচটা সর্বনিম্ন হবে, সেটাই আমাদের উদ্দেশ্য। তাহলে আমরা এই অঙ্কটা করার জন্য প্রথম যে কাজটা করব, আমরা এই কাজটা, অর্থাৎ এই যে আমাদের এই যে টেবিলটা দেওয়া আছে, এটা কিন্তু কোনো সময়, অর্থাৎ কখনো কখনো টেবিলের মধ্যে দেওয়া থাকতে পারে, সরাসরি ম্যাট্রিক্স ফরম্যাটে দেওয়া থাকতে পারে। আমাদের এই যেটা দেওয়া আছে আজকে, এটা কিন্তু ম্যাট্রিক্স ফরম্যাটে দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে এটা ম্যাট্রিক্স ফরম্যাটে যে ছকটা আমাদের দেওয়া আছে এখান থেকেই আমরা শুরু করতে পারবো। তাহলে আমরা শুরু করি। আমাদের যে প্রদত্ত ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্সটা আমরা এখন লিখব। তাহলে দেখো, আমাদের প্রদত্ত ম্যাট্রিক্সকে যদি আমরা লিখি তাহলে আমরা কি পাই, আমরা এখানে ম্যাট্রিক্সটা লিখব। এটা আমাদের 8, শুধু ম্যাট্রিক্সটা লিখলেই হবে, 2 6 1 0 9 5 5 4 3 8 9 2 6 4 3 1 0 3 9 5 8 9 5। এই ম্যাট্রিক্সকে আমরা প্রথম টেবিল হিসাবে ব্যবহার করলাম। এখন এই ম্যাট্রিক্সকে আমরা এখন যে কাজটা করব, দ্বিতীয় যে টেবিলটা আমরা যাব, আমি এখানে লিখব। দ্বিতীয় যে টেবিলটা আমরা তৈরি করব, সেই টেবিলটা তৈরি করার সময় আমাদের মনে রাখতে হবে, আমাদের দেখতে হবে যে এই যে টেবিলটা আমরা পেলাম, যে ম্যাট্রিক্সটা আমরা পেলাম, এই ম্যাট্রিক্সটা অবশ্যই বর্গাকার হতে হবে। আমরা দেখব ম্যাট্রিক্সটা বর্গাকার আছে কিনা। বর্গাকার মানে হলো যতগুলো সারি এবং ততগুলো কলাম থাকতে হবে। এখানে কয়টা সারি আছে? 1 2 3 4 5টা সারি আছে। একইভাবে দেখো 5টা কলাম আছে। তাহলে এই ম্যাট্রিক্সটা বর্গাকারই আছে। তাহলে আমাদের যদি বর্গাকার না থাকতো, অর্থাৎ সবসময় যে বর্গাকার থাকবে তা কিন্তু নয়, যদি বর্গাকার না থাকে, যদি একটা কলাম বা 2টা কলাম কম বেশ থাকে বা যাই থাকুক না কেন, আমাদের অবশ্যই সেগুলোকে ম্যাট্রিক্সটাকে বর্গাকারে বানাইতে হবে। এবং বর্গাকার বানানোর নিয়ম হলো, ধরে নাও এই এখানে একটা রো বা সারি কম থাকে, তখন এই পুরো রোটাকে 0 দিয়ে আমরা একটা নতুন করে রো যোগ করে ওইটাকে আমরা বর্গাকার বানিয়ে নেব। অথবা একটা কলাম যদি কম থাকে তাহলে কলামে আমরা নতুন করে একটা 0 কলাম নিয়ে আমরা বর্গাকার ম্যাট্রিক্স তৈরি করে নিব। এই ক্ষেত্রে আমাদের আর ওইটা প্রয়োজন নাই, আমরা সরাসরি আমাদের টেবিলের পরবর্তী ধাপে যাব। তাহলে পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমরা প্রথম রোকে দেখব যে এই রোতে সর্বনিম্ন উপাদান আছে কত। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করো, আমাদের মূল কাজটা হবে এই ম্যাট্রিক্সের মধ্যে কর্ম এলাকা বের করতে হবে, এবং এই কর্ম এলাকা মানে হলো 0 থাকতে হবে প্রত্যেকটা রো এবং কলামের মধ্যে। কিন্তু দেখো, আমাদের প্রত্যেকটা রোতে, অর্থাৎ এই রোতেও কিন্তু 0 নাই। এখন সেই ক্ষেত্রে আমরা এই 0 আনার জন্য আমরা প্রথম রোকে দেখব সর্বনিম্ন মান কত। দেখো 1 আছে,
তাহলে প্রত্যেকটা রো থেকে আমি 1 বিয়োগ করলাম। একইভাবে এখানেও তাই, এইখানে তাও, এখানে তাই। এইভাবে আমি প্রত্যেকটা রো থেকে সর্বনিম্ন উপাদান বিয়োগ করে 0 আনতে হবে। তাহলে আমরা যদি করি এটা 1 বিয়োগ করি প্রত্যেকটা এলিমেন্ট থেকে, তাহলে আমরা পাবো দেখো 7 3 1 5 0। এখান থেকে দেখো সর্বনিম্ন উপাদান আছে 0, অর্থাৎ প্রত্যেকটা থেকে 0 বাদ দিতে হবে। তার মানে যা আছে সেটাই থাকবে। তাহলে আমি এটা বসিয়ে দিই 0 9 5 5 4। এরপরে এখানে এই লাইনে সর্বনিম্ন আছে 2, তাহলে 2 বিয়োগ করলে পাবো 1 6 7 0 4। এখান থেকে সর্বনিম্ন উপাদান 0, তাহলে পাবো 4 3 1 0 3। এটা থেকে সর্বনিম্ন উপাদান 5 বিয়োগ করব, তাহলে পাবো 4 0 4। এখানে আমরা 5 বিয়োগ করি, পাবো আমরা 3। এটা বিয়োগ করলে আমরা পাবো হলো 4, এটা পাবো 0। তাহলে দেখো যে ম্যাট্রিক্সটা পেলাম। এবার আমরা দেখব যে এই ম্যাট্রিক্সটায় সব রো এবং কলামে কমপক্ষে একটা 0 আছে কিনা। দেখো প্রত্যেকটা রোতে কিন্তু একটা করে 0 আমার আছে, কিন্তু শুধু রোতে দেখলে হবে না, প্রত্যেকটা কলামেও 0 কমপক্ষে একটা থাকতে হবে। তাহলে দেখো এই কলামের মধ্যে একটা 0 আছে, এই কলামেও কিন্তু একটা 0 আছে, এই কলামে কিন্তু একটা 0 নাই। এখানে দুইটা 0 আছে, এখানে দুইটা 0 আছে, একের অধিক 0 থাকায় সমস্যা নেই। তাহলে কি করতে হবে, আমাদের এই যে কলাম অর্থাৎ 3 নম্বর যে কলামটা আছে, এই কলামে একটা 0 প্রয়োজন। সুতরাং এই 0 আনার জন্য এখন আমাকে প্রত্যেকটা, আগে যেমন আমরা রো থেকে এক একটা রো নিয়ে আমরা 0 এনেছি, এবার প্রত্যেকটা কলামের ক্ষেত্রে এই কাজটাই করতে হবে। তাহলে এই কলামের ক্ষেত্রে যদি করতে হয়, এই কলামের সর্বনিম্ন উপাদান বিয়োগ করতে হবে, এখানেও করতে হবে, এখানেও করতে হবে। এভাবে আমরা পরবর্তী টেবিলে যাব। তাহলে আমরা এবার এটাকে 2 নম্বর টেবিল যদি বলি, তাহলে 3 নম্বর টেবিল আমরা পাবো। দেখো এটা 3 নম্বর টেবিলে আমরা এই বরাবর 0 বিয়োগ করলাম, তাহলে যা পাবো তাই আছে। দেখো অন, এখানে 4 আবার 4। এই লাইনেও সর্বনিম্ন উপাদান 0, সুতরাং এখানেও কোনো পরিবর্তন হবে না। 3 9 6 3 0। এই লাইনে সর্বনিম্ন উপাদান হলো 1, সুতরাং 1 বিয়োগ করে আমরা পাবো 0 4 6 0 2। এখানে আমরা 0 বিয়োগ করে পাবো দেখো 5 5 0 0 4। এখানেও 0 বিয়োগ করে আমরা পাবো 0 4 4 3 0। অর্থাৎ আমরা এই 3 নম্বর টেবিলে এবার আমরা দেখব যে প্রত্যেকটা রো এবং প্রত্যেকটা কলামে 0 আসবে, এসে গেছে অলরেডি। দেখো তাহলে আমাদের দেখো এই লাইনে অর্থাৎ এই প্রত্যেকটা সারি এবং কলাম, অর্থাৎ প্রত্যেক সারিতে দেখো একটা 0 আছে কমপক্ষে একটা, প্রত্যেকটা কলামেও কিন্তু একটা করে 0 আছে। যদি না আসে, নাও আসতে পারে, কিন্তু যদি না আসে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আবার পরবর্তী একটা টেবিল তৈরি করতে হবে। সেখানে এইখানে দেখো আমাদের অলরেডি এসে গেছে, সুতরাং আমরা ওই কাজটা করব না। যদি না আসতো কি করতে হবে, এটা আমি আগের ক্লাসে, গত ক্লাসে আমি এটা উল্লেখ করেছি। যাদের সমস্যা আছে তারা ওই ক্লাসটা দেখে নিও, আশা করি তোমরা ওখান থেকে বুঝতে পারবে। এবার আমরা তাহলে দেখো আমরা দেখলাম যে প্রত্যেকটা সারি বা কলামে একটা করে 0 এসে গেছে। এবার আমাদের কাজ হবে, আমরা প্রথম রোতে বা প্রথম সারিতে যদি একাধিক 0 থাকে, সেই ক্ষেত্রে যে কোনো একটা 0কে আমরা আয়তক্ষেত্র ব্যবহার করে কর্ম এলাকা চিহ্নিত করব। তোমরা ধরে নাও এই লাইনের মধ্যে এই 0 অথবা এই 0কে আমরা একটা কর্ম এলাকা মনে করতে পারি। ধরে নিলাম এই লাইনটা আমি মনে করলাম, ইচ্ছা করলে এটাও করতে পারো। আচ্ছা, যেটাকে আমরা কর্ম এলাকা মনে করব সেটাকে আয়তক্ষেত্র দিয়ে চিহ্নিত করব, এবং এই বরাবর যত নিচে এবং উপরে অর্থাৎ এই বরাবর যত 0 থাকবে সেগুলোকে এইভাবে ক্রস দিয়ে কেটে দিতে হবে। একইভাবে এই 0-র বাম পাশে এই লাইন বরাবর কোনো 0 থাকলে সেটাকেও কেটে দিতে হবে। তাহলে আমরা এই অলরেডি এটা দেওয়ার পরে 2টা 0 অলরেডি কেটে ফেলেছি আমরা। এরপর আমাকে দ্বিতীয় রোতে যেতে হবে। দ্বিতীয় রোতে যে 0 আছে সেই একই নিয়মে এটা আয়তক্ষেত্র চিহ্নিত করতে হবে। করার পরে এই নিয়মে এখানে 0 আছে কিনা দেখতে হবে, এখানে আছে কিনা, না থাকলে কোনো ক্লাস লাগবে না। এবার আমরা তৃতীয় রোতে যাব। দেখো এখানে এই আয়তক্ষেত্র দিয়েছি,
তাহলে এর নিচে জিরো আছে কিনা, আছে, এইটা কেটে দিলাম। এই বরাবর আছে কিনা, নাই, কাটার দরকার নাই। এবার আমরা এই লাইনে যাব, এখানেও একটা জিরো আছে, তাহলে এই বরাবর কিছু জিরো আছে কিনা দেখবো, নেই, অলরেডি জিরো কেটে হয়ে গেছে। এইখানে দেখো নেই, তাহলে আর কাটার দরকার নাই। এবার আমাকে এই লাইনে সর্বশেষ একটা জিরো আছে, দেখো এই বরাবর আর এই বরাবর কোনো জিরো নাই। সুতরাং আমরা আমাদের যে কর্ম এলাকা ছিল সে কর্ম এলাকা আমরা চিহ্নিত করেছি। এই ক্ষেত্রে দেখা যাবে প্রত্যেকটা রোতে অবশ্যই একটা করে কর্ম এলাকা থাকতে হবে। যদি দেখো যে কর্ম এলাকা নাই, তাহলে বুঝবা যে তোমার অঙ্কটা ভুল হয়ে যাচ্ছে কিনা, খেয়াল করবা, কেননা কর্ম এলাকা চলে আসবে। এখন দেখো এখানে আমাকে কর্ম এলাকা আমরা পেয়ে গেছি, এখানে একটা, এই লাইনে একটা, এই লাইনে একটা, প্রত্যেকটা লাইনে কিন্তু একটা করে কর্ম এলাকা পেয়েছি। কর্ম এলাকা এই জন্য বলছি যে আমাদের টার্গেট জিরো, যে টার্গেটটা করেছিলাম সেটা পেয়েছি। এইবার আমরা আমাদের যে আমরা লাস্ট, এটাই আমাদের জন্য এখন সমাধান যে করব, সেই ফাইনাল টেবিলটা পেয়ে গেছি। আমরা যদি এখানে ফাইনাল টেবিল না পাই, সেক্ষেত্রে কি করতে হবে সেটাও ভিন্ন কথা, আমরা এখানে ফাইনাল টেবিল পেয়ে যাব। এখন দেখো এখানে আমরা ফাইনাল টেবিল পেয়ে গেলাম। এবার আমাদের কাজ হলো আমরা কর্ম এলাকার হিসাবে আমরা সমাধান করছি। সেই হিসাবে আমরা এখন যে কাজটা করব, আমরা এখন দেখব যে এই যে আমরা টেবিলটা পেলাম, লাস্ট যে টেবিলটা পেলাম, এটা মুছে ফেললাম আমি। তাহলে আমাদের সর্বশেষ একটা টেবিল পেলাম। আর এই টেবিলটা কিন্তু মোছা যাবে না, এই টেবিলটা শুরুতে আমাদের দেওয়া ছিল যেটা, সেটা প্রশ্নের মুখ ছিল, আমি ওইটা রেখে দিয়েছি, এটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। এবার আমরা দেখব যে আমরা এই যে কর্ম এলাকা, অর্থাৎ আবার এই ইয়েটা দেখো, এই বরাবর ছিল পার্সন, অর্থাৎ এই ব্যক্তিগুলোর জন্য, অর্থাৎ এই ব্যক্তির জন্য কোন জবটা আমরা চয়েস করছি। তাহলে আমরা এই ব্যক্তির জন্য চয়েস করছি, মানে হলো এর জন্য কত নম্বর জব আমার চয়েস করতে হবে, এটা ব্যবহার করতে হবে, এইভাবে যেতে হবে। এই যে জিরো পেয়েছি কোথায়, 1 2 3 4 5 নম্বরে দিয়ে পেয়েছি। সুতরাং এই এ মানে হলো 5, কোথায়, তার অবস্থান হলো 5 নম্বর জবে। বি যাবে কোথায়, দেখো তো কত নম্বর জবে যাবে, বি যাবে হলো 1 নম্বর, অর্থাৎ প্রথম জবে, তাহলে তার বি যাবে 1 নম্বরে। সি যাবে কত নম্বরে, সি মানে তৃতীয় লাইনে, দেখো এই যে সি, অর্থাৎ এই 3 লাইনে জিরো আছে কত, 1 2 3 4, অর্থাৎ 4। ডি যাবে কত নম্বরে, ডি যাবে দেখো 1 2 3 নম্বরে যাবে। একইভাবে ই যাবে কত নম্বরে, 1 2 নম্বরে। তাহলে আমরা কিন্তু দেখো এই যে মানগুলো পেলাম, এগুলো আমরা ব্র্যাকেট ব্যবহার করলে ভালো হয়, ব্র্যাকেট ব্যবহার করো। এই তার মানে আমরা এটা বোঝানো হচ্ছে যে কার অবস্থান কোথায়, অর্থাৎ এর জন্য কোন জবটা, বির জন্য কোন জব, সির জন্য কোন জব। আচ্ছা এখানে একটা বিষয় বলে রাখি, আমরা এই যে অঙ্কটা আসলে করছি, আমাদের করার উদ্দেশ্যটা হলো, আমরা দেখলাম যে এখানে 5 জন ব্যক্তি আছে, দেখা যাচ্ছে যেখানে 5টা ক্ষেত্র আছে, একটা ফ্যাক্টরির মধ্যে 5টা জায়গা আছে, বা 5টা প্রোডাকশনের ব্যাপার আছে। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে এর যে ব্যক্তি, সে কিন্তু হয়তো এই 5 নম্বর যে জবটা আছে, অর্থাৎ ধরে নাও ওখানে কম্পিউটার চালনা করতে হয়, তাহলে ও কিন্তু দেখা যাবে ওই 5 নম্বর কম্পিউটার চালানোর জন্য ওই এদের মধ্যে সবচেয়ে দেখা গেল ও ভালো জানে। তাহলে ওকে যদি ওখানে দেওয়া হয়, তাহলে আমাদের সেক্ষেত্রে সাশ্রয় হবে। কিন্তু যদি এ যে পারে না তা না, এও পারে, কিন্তু এর থেকে ও ভালো পারে, উদাহরণ হিসেবে বললাম। তাহলে দেখা যায় যে আমরা যদি এটা চয়েস করতে পারি, যে যে বিষয়ে এক্সপার্ট আছে, তাহলে তাকে যদি সেই ক্ষেত্রে দেওয়া হয়, তাহলে কাজের মানটাও ভালো হয়, আমাদের প্রোডাকশনও বেশি হবে। সেই ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম যে আমাদের দেখো এর জন্য আমাদের জব হলো কত নম্বর, বির জন্য কত, সির জন্য কত, এভাবে আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কাজ হবে আমরা ফাইনাল যে আমরা সর্বনিম্ন যে আমরা খরচ সেটা বের করব। অতএব সর্বনিম্ন খরচ সমান, সর্বনিম্ন খরচ আমাদের কিভাবে বের করব, দেখো এর জন্য 5 নম্বর জব, তাহলে আমরা এখানে আসব, এ বরাবর 5 নম্বর জবে তার কত আছে, এখানে 1 আছে, আমরা 1 লিখব। যোগ বি এর জন্য কত নম্বর জব, 1 নম্বর জব, তাহলে এই টেবিলে আমরা যাব, বি এর জন্য 1 নম্বর জবে তার কত হবে, 0 লিখতে হবে। সি এর জন্য 4, অর্থাৎ সি এর জন্য 4 বরাবর, অর্থাৎ এই 2। ডি এর জন্য 3, অর্থাৎ ডি এর জন্য 1 2 3 নম্বর কে আছে, এ আছে। ই এর জন্য কত আছে, 2 নম্বর, অর্থাৎ 1 2 5। তাহলে আমরা যদি এটা যোগ করি,
2 আর 1 3 আর 1 4 আর 5 9। সুতরাং আমরা পেলাম কত? সর্বনিম্ন খরচ আমরা পেলাম 9। আমাদের অ্যান্সার হয়ে গেল। আমাদের কিন্তু এটাই চাওয়া হয়েছে, সর্বনিম্ন খরচ কত। সুতরাং আমরা দেখো একটা সমস্যা থেকে কিভাবে কর্ম নিয়োগ বের করতে হয়, কিভাবে সর্বনিম্ন খরচ বের করতে হয়, সেটা আমরা কিন্তু এখন শিখলাম। তাহলে আমরা আজকে যে কাজটা করলাম, অর্থাৎ আমরা আজকে যে বিষয়টা শিখলাম মূলত সেটা আমি যদি আবার প্রথম থেকে তোমাদের শেষ পর্যন্ত আরেকবার সামারাইজ করে দিতে পারি, তাহলে দেখো ভালো করে খেয়াল করো। আমাদের একটা সমস্যা এখানে দেওয়া থাকবে এবং সেই সমস্যাটাকে আমরা প্রথমে টেবিলের মধ্যে দেওয়া থাকতে পারে, মানে ছক আকারে, অথবা ম্যাট্রিক্স ফরম্যাটে দেওয়া থাকতে পারে। এখন যদি ম্যাট্রিক্স ফরম্যাটে না দিয়ে যদি টেবিলের ফরম্যাটে দেওয়া থাকে, তাহলে আমাকে সেটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে সেই ছকটাকে লিখতে হবে। এখন লিখার পরে আমরা দেখব সেটা বর্গাকারে আছে কিনা। যদি বর্গাকারে না থাকে অবশ্যই বর্গাকারে নিতে হবে, এটাই রুলস। তাহলে আমরা ওই ম্যাট্রিক্সটাকে বর্গাকারে আমরা নিব। বর্গাকারে নেওয়ার পরে আমরা দেখব যে প্রত্যেকটা লাইন অর্থাৎ প্রত্যেকটা রো এবং প্রত্যেকটা কলামে কমপক্ষে একটা 0 আছে কিনা। সাধারণত থাকবে না, থাকে না, যেহেতু অঙ্ক করবো আমরা। এই ক্ষেত্রে আমরা প্রথম কাজটা হবে দ্বিতীয় টেবিল তৈরি করার জন্য প্রথম রো থেকে প্রত্যেকটা উপাদানের মধ্যে দেখতে হবে সর্বনিম্ন উপাদান কত আছে। সেই সর্বনিম্ন উপাদান প্রত্যেকটা উপাদান থেকে অর্থাৎ এলিমেন্ট থেকে বিয়োগ করে দিলে একটা কমপক্ষে 0 পাওয়া যাবে। এভাবে আমি রো বরাবর প্রত্যেকটা রো বরাবর এই কাজটাই করব। প্রথমে করার পরে আমরা দেখব প্রত্যেকটা রো এবং প্রত্যেকটা কলামে কমপক্ষে একটা 0 এসে গেছে কিনা। হয়তো এসে যাবে অথবা যাবে না। যদি এসে যায় সেটাই আমাদের উপসংহার টেবিল চলে আসবে। এখন দেখা যায় যে আমাদের এই আমরা দেখলাম যে রো বরাবর করে প্রত্যেকটা 0 পাইলাম না। তাহলে এবার আমরা কি করব? পরবর্তী ধাপে অর্থাৎ 3 নম্বর টেবিলে আমরা কলাম বরাবর আমরা প্রত্যেকটা ছোট উপাদান থেকে বিয়োগ, ছোট উপাদান প্রত্যেকটা উপাদান থেকে বিয়োগ করে একই প্রসেসে আমরা এগোবো। এগোনোর পরে আমরা এবার দেখব সেখানে প্রত্যেকটা রো এবং প্রত্যেকটা কলাম বরাবর কমপক্ষে একটা 0 আমরা পেয়ে গেছি। এখন যখনই আমরা একটা 0 পেয়ে গেলাম, তাহলে সেইখানে পাওয়ার পরে আমাদের এখন কি করতে হবে? কর্ম এলাকা চিহ্নিত করতে হবে। সেই কর্ম এলাকা চিহ্নিত করার নিয়মটা হলো আমরা প্রথম রো থেকে দেখব যদি একাধিক 0 থাকে তাহলে যে কোনো একটা 0কে আমরা পছন্দ করব, সেটাকে আয়তক্ষেত্র দিয়ে চিহ্নিত করব। আয়তক্ষেত্র দিয়ে চিহ্নিত করার পরে ওই বরাবর নিচে এবং বামে যত 0 আছে সবগুলো 0কে ক্রস চিহ্ন দিয়ে বাদ দিয়ে দিব। পরবর্তী রোতে যাব, একই প্রসেসে আমরা কাজটা শেষ করব। করার পরে আমরা দেখব যে আমাদের প্রত্যেকটা রোতে একটা করে কর্ম এলাকা, অর্থাৎ এটাকে আমরা বলছি একটা কর্ম এলাকা। আমরা একটা কর্ম এলাকা পেয়ে গেছি। যখন একটা কর্ম এলাকা পেয়ে গেলাম প্রত্যেকটা রোতে, তার মানে আমরা আমাদের সমাধান যে টেবিলটা সেটা পেয়ে গেলাম। এবার সমাধান টেবিলে আমরা এখন যে কাজটা করব, আমরা দেখব যে আমাদের যে বিষয়টা ছিল, যে অঙ্কটা দেওয়া ছিল, যেমন এখানে পার্সন এবং জব, অর্থাৎ এ ব্যক্তির জন্য তার কোন জবটা সুইটেবল, এটা দেখে কি করে বুঝবো কত নম্বর জব, এটা এই সব থেকে বুঝবো। অর্থাৎ এর জন্য 5 নম্বর যে এটা কততম স্থানে আছে সেটাকে চিহ্নিত করতে হবে। এইভাবে কততম স্থানে আছে করার পরে এরপর আমরা মান বের করব, অর্থাৎ সর্বনিম্ন খরচ। এই খরচটা এই টেবিল থেকে ব্যবহার করতে হবে। এর মান কত নম্বরে আছে? 5 নম্বরে আছে। তাহলে আমরা এই বরাবর 5 নম্বরে যে সংখ্যাটা আছে, যে ভুক্তিটা আছে, সেটি লিখব। এভাবে প্রত্যেকটা ভুক্তি আমরা যোগ করার পরে যে উত্তরটা পাবো সেটাই আমাদের নিম্নে কর্মচারী, অর্থাৎ সর্বনিম্ন খরচ পাওয়া যাবে। আশা করি তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।